42 নম্বর অঙ্কটা দেখেন, a ভাগ b প্লাস b ভাগ a ইকুয়াল টু 4 এবং a স্কোয়ার ভাগ b স্কোয়ার প্লাস b স্কোয়ার ভাগ a স্কোয়ার এর মান কত? তো আমরা শুরুতেই লিখব যে দেওয়া আছে a ভাগ b প্লাস b ভাগ a ইকুয়াল টু কত? 4, এটা দেওয়া আছে। তো সুতরাং মান বের করতে হবে a স্কোয়ার ভাগ b স্কোয়ার প্লাস b স্কোয়ার ভাগ a স্কোয়ার এটার। তো আমরা নর্মালি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি জানি? অনুসিদ্ধান্ত জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। এটাই এটার ক্ষেত্রে আমরা প্রয়োগ করে দেব, কিন্তু জাস্ট একটু ভগ্নাংশ আকারে রয়েছে জন্য হয়তো বুঝতে কিছুটা প্রবলেম মনে হচ্ছে। তো আমরা কি করব, a ভাগ b তার উপরে স্কোয়ার দেব, এটাকে a স্কোয়ার বানাবো, প্লাস b ভাগ a দিব, আমরা এটাকে b স্কোয়ার বানাবো। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে এটা হলো a প্লাস b তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু হচ্ছে বি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, আমরা মান বসাই দিব। তাহলে ইকুয়াল এটার মান কত খেয়াল করে দেখেন, এটার মান হচ্ছে 4, তাহলে 4 এর উপরে স্কোয়ার করে দিলাম, মাইনাস এ এ কাটা বি বি কাটা, তাহলে কত 1 থাকতেছে এখানে, তাহলে 2 ইন্টু 1 মানে 2, তাহলে 4 4 16 মাইনাস 2, 16 থেকে 2 মাইনাস করলে কত থাকবে? 4, দুঃখিত 16 থেকে 2 মাইনাস করলে থাকবে হচ্ছে 14, তাহলে 14, অর্থাৎ ক নম্বর যে অপশনটা রয়েছে এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবারে এটা দেখেন 11তম বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন রয়েছে এখানে, গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। এই ধাঁচের প্রশ্ন আসলে অনেকেই হচ্ছে আপনারা করতে পারেন না অনেক সময়, তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে। x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3কে এক্স স্কোয়ার মাইনাস 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে আমাদের এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে এটাকে আমি একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, এটাকে বলেন তো দেখি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আদলে লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9, এটা মানে এটা। ঠিক আছে, সেম জিনিস। এবার আমরা করব কি, এক্স স্কোয়ার মাইনাস 6 দ্বারা এক্স স্কোয়ার মাইনাস 9কে ভাগ করব। তো এটাই হচ্ছে আমাদের ভাগের প্রসেস। আমরা নর্মাল ভাগই করব আজকে, অন্য কোনোভাবে করব না। তো এখানে কত বসালে এটা আর এটা গুণ করলে এক্স স্কোয়ার হয় বলেন তো দেখি? অবশ্যই 1 বসালে, তাহলে 1 আর এক্স স্কোয়ার, দুঃখিত 1 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার হবে, আর 1 আর মাইনাস 6 গুণ করলে কত হবে? আমাদের এখানে মাইনাস 6 হবে। টান দিলাম, টান দিয়ে করব কি, চিহ্ন চেঞ্জ, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, তাহলে এটা আর এটা ক্রস হয়ে গেল। আর প্লাস 6 আর মাইনাস 9, তার মানে এখানে মাইনাস 3 থাকবে। তাহলে অবশিষ্ট কত বলেন তো দেখি? কি জানতে চাচ্ছে? ভাগশেষ কত হবে। তাহলে ভাগশেষ কত আসলো? মাইনাস 3। তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন ঘ নম্বর অ্যান্সারটা কেন এসেছে। তো এই ভাগের প্রসেসটা অনেকে বুঝতে পারেন না জন্য কিন্তু হচ্ছে এই অঙ্কগুলোতে প্রবলেম হয়। আপনি বেশ কিছু প্র্যাকটিস করলেই কিন্তু আশা করছি এগুলো পারবেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, 65 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি, ফাংশন অব এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9, কে এর মান কত হলে ফাংশন অব 3 ইকুয়াল টু 0 হবে? আমরা শুরুতে অঙ্কটার ক্ষেত্রে লিখব, দেওয়া আছে আমাদের যেটা সেটা আমরা তুলব। ফাংশন অব এক্স ইকুয়াল কত দেওয়া আছে? এক্স এর উপরে কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 9, দুঃখিত প্লাস না, এখানে হবে আমাদের মাইনাস 9। ঠিক আছে, এই যে দেখেন মাইনাস 9 দেওয়া আছে। বলেছে কে এর মান কত হলে, অর্থাৎ কে ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে বলেছে, এইটা ইকুয়াল 0 হবে। তাহলে আমরা করব কি, সুতরাং দিয়ে ফাংশন অফ, এখানে লিখব 3, মানে এক্স এর জায়গায় লেখার পরে এক্স এর মানগুলো সব 3 বসাই দিব। 3 এর উপরে কিউব প্লাস কে ইন্টু 3 এর উপরে স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 মাইনাস হচ্ছে 9, তাহলে ইকুয়াল 3 এর উপর কিউব মানে 27 প্লাস 3 3 9, তার মানে 9কে, আচ্ছা ইকুয়াল 0 আছে কিন্তু এখানে, কিন্তু এইটা ইকুয়াল 0 দিতে হবে এদিকে, নচিত কিন্তু ভুল হবে। দেখেন এখানে ফাংশন ব্র্যাকেটে রয়েছে 3 ইকুয়াল টু 0, এদিকে কিন্তু 0 দিয়ে নিতে হবে, যেটা আমি ভুলে গিয়েছিলাম। মাইনাস 3 6 18 মাইনাস হচ্ছে 9 ইকুয়াল কি 0, তখন এদিকে বা হবে। তাহলে বা আমরা বলতে পারি 9কে হচ্ছে এই যে 27 থেকে 18 গেলে 9, আর 9 থেকে 9 গেলে 0, তার মানে আমরা লিখতে পারি এভাবে 9কে প্লাস 27 মাইনাস 27 ইকুয়াল টু 0। আমি এটাকে প্রথমে লিখেছি, এটাকে পরে, আর এই দুটো ক্যালকুলেশন করে মাইনাস 27 এসেছে, এটা ক্রস, তাহলে বা
9কে ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে সুতরাং কে ইকুয়াল টু উপরে 0 তার নিচে 9, এই যে গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে গেল, তাহলে কে এর মান আমরা 0 পেয়েছি। তাহলে কে ইকুয়াল কত বের করতে বলেছে, আমরা 0 বের করেছি। ঠিক আছে, এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত। তো আমরা জানি এই ধরনের অঙ্ক যেহেতু এটা সরল সুদের অঙ্ক, আমরা সূত্র প্রয়োগ করতে পারি I ইকুয়াল টু PRN, যেখানে I মানে সুদ বা মুনাফা, P মানে হচ্ছে আসল বা মূলধন, R মানে সুদের হার, N মানে বছর। তো যেহেতু বলা আছে 20 বছর, তাহলে আমরা বলতে পারি N এর মান হচ্ছে আমাদের 20, শতকরা 5 টাকা হার সুদে, তার মানে R এর মান হচ্ছে 5%। আমরা বলতে পারি বলা হচ্ছে মূলধন কত, অর্থাৎ P এর মান আমাদের বের করতে বলা হচ্ছে, আর বলা হচ্ছে যে 50,000 টাকা সুদে আসলে। তো সুদ আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, মনে রাখবেন এ মানে সুদ আসল, এ ইকুয়াল কত আছে 50,000 আছে আমাদের। ঠিক আছে, তাহলে বলেছে মানে পি এর মান কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। এখন এই সূত্র অনুযায়ী খেয়াল করেন, আই এখানে নেই, পি বের করতে হবে, আর 5% আছে, এন 20 আছে, কিন্তু যেহেতু এখানে পি এর মান নেই, তো সেক্ষেত্রে আমাদের এ হেল্প করবে একটু। আমরা জানি এটা মানে সুদ, তাহলে সুদ ইকুয়াল পি আর এন, তার মানে এটাও সুদ। তাহলে উভয় দিকে যদি আমি আসল যুক্ত করে দেই, তাহলে বলেন তো দেখি এটা মানে সুদাসল হলো কিনা। আর সুদাসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা। তাহলে আমি বলতে পারি এ ইকুয়াল পি ইন্টু আর এন প্লাস হচ্ছে 1। এটা কিন্তু আসলে সুদাসলের সূত্র, মনে রাখবেন আই ইকুয়াল পি আর এন আর এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এন। আমরা 1টা একটু সামনে লিখি, তো এদিকে থাকলেও কোনো সমস্যা নেই, তবে বইয়ের মতো করে যদি আপনি লিখতে চান পি ইন্টু 1 প্লাস আর এন, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সুদাসল বের করার সূত্র, এটাই কিন্তু সুদাসল। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করে দিব। তাহলে এটা এই লাইনের পরে এখানে আসলাম, বা খেয়াল করে দেখেন এর মান হচ্ছে আমাদের 50,000 বসাই দিলাম, ইকুয়াল টু পির মান বের করতে চাই 1 প্লাস আর এর মান কত 5/100, এই যে দেখেন আর এর মান বসাচ্ছি, এই যে 5%। আচ্ছা, ইন্টু এন এর মান কত 20, এই যে এন এর মান বসাই দিলাম 20, হয়ে গেল। তাহলে আমরা কাটবো, দেখেন তো 5 বেশি 100 হয় কিনা। তাহলে বা আমরা এক কাজ করি, 50,000 আছে 50,000 বসাই দেই, পি ইন্টু 1 প্লাস 5 বেশি 100, অর্থাৎ উপরেও 100 নিচেও 100, তাহলে এখানে 1। তাহলে দেখেন এই 5 বেশি 100, 100 কাটলে 1, তাহলে বা আমরা বলতে পারি 1 আর 1 2, তার মানে 2p ইকুয়াল টু 50,000 হয়ে যাচ্ছে আমাদের এখানে। তাহলে সুতরাং p ইকুয়াল টু 50,000কে 2 দ্বারা ভাগ করলে কত হবে 25,000। তাহলে p মানে আসল, তাহলে আসল বের করতে বলেছে, আমরা আসল বের করে ফেলেছি 25,000 টাকা। তাহলে অবশ্যই অ্যান্সার হবে খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। খুবই সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা। তাহলে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের কত দিনের 30 দিনের খাবার আছে, বলা হচ্ছে 5 দিন পর আরও 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। তো ঐকিক নিয়মের যে নিয়মগুলো রয়েছে আমরা সেই নিয়মগুলো একটু জানার চেষ্টা করব। মনে রাখবেন কোনো কারণে বেশি বোঝালে গুণ সম্পর্ক, কম বোঝালে ভাগ সম্পর্ক। আর প্রথম কন্ডিশনে যদি জন দিন ঘন্টা থাকে সেগুলো প্রত্যেকটাই গুণ হবে, আর পরের কন্ডিশনে যদি জন দিন ঘন্টা থাকে তাহলে সেগুলো দ্বারা ভাগ হবে। ঠিক আছে, এই বিষয়গুলো মাথায় রাখলে আপনারা ঐকিক নিয়ম করে ফেলতে পারবেন। তো আসেন, বলা হচ্ছে কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, এটা হলো আমাদের প্রথম কন্ডিশন। বলা হচ্ছে 5 দিন পর, তো 5 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তার মানে আর দিন বাকি কত, 5 আমরা কেটে দিলাম, 30 কেটে দিয়ে এখানে 25 লিখলাম, আর 25 দিনের খাবার আছে আমাদের। এখন আছে 40 জন ছাত্রের 25 দিনের খাবার। যেহেতু বলেছে 5 দিন পর আরও 10 জন এসেছে, তাহলে আগে ছিল 40 জন, এখন আরও 10 জন এসেছে, এখন ছাত্র 50 জন। এবারে বলছে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে। এখন দেখেন 40 জনের খাবার আছে 25 দিনের, তাহলে 50 জনের আছে কত দিনের। আমি বলেছি প্রথম লাইনে যে কন্ডিশনটা থাকবে জন আর দিন থাকলে গুণ হবে, যে জন আর এই যে দিন, তাহলে 40 আর 25 আমরা গুণ করে দিচ্ছি, পরে 50 জন আছে এটা দ্বারা ভাগ করে দিচ্ছি, যা হবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। কাটাকাটি করব, 25 দুগুণ 50, 2 দ্বারা 40কে কাটলে 20 দুগুণ 40, তাহলে কত হলো আমাদের সঠিক উত্তর হচ্ছে 20 দিন। খেয়াল করে দেখেন তো 20 দিন উত্তর আছে কিনা। এক্স্যাক্টলি খ নম্বর অপশনে আমাদের কিন্তু 20 দিন রয়েছে। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি 15.6 এর 8% কত।
তাহলে 15.6 এর 8% আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে আমরা সরাসরি তুলছি 15.6 এর 8%, তাই না? 8% এভাবে দিলাম। তাহলে 15.6 লিখলাম। 8% মানে কত? 8% মানে উপরে 8, তার নিচে কত? 100। তো যেহেতু এখানে দশমিক আছে, দশমিক তুলে দিয়ে নিচে একটা 1 আর 6 এর জন্য একটা 0 দেওয়া যায়। তাহলে উপরে হচ্ছে 156, তার নিচে 10, মাঝখানে এর, উপরে 8, তার নিচে 100। আমরা কাটাকাটি করব। 4 দুগুণ 8 থাকলো 4, 4 25 100 দিয়ে দিলাম। 2 দ্বারা যদি আমরা 10কে কাটি, 5 দুগুণ 10, তাহলে উপরে হচ্ছে 156, নিচে 5 গুণন 25 মানে 5 25 125। তাহলে উপরে 156, তার নিচে 125। এবার ভাগ করব আমরা, যেহেতু দশমিক আকারে অ্যান্সারগুলো আছে। তাহলে 156কে আমরা 125 দ্বারা ভাগ করছি। 125 125, অবশিষ্ট থাকলো 1 আর এখানে 3, 31। তাহলে দশমিক দিয়ে 0 দিলাম। 125 দুগুণ কত? 250। অবশিষ্ট কত থাকলো? অবশিষ্ট থাকলো 0। আমি একটু নিচের দিকে মুছে দিচ্ছি এই জায়গাটা, কেননা জায়গার প্রয়োজন রয়েছে। 0 5 আছে 11 মিলাতে 6, তাহলে 2 রেখে 3, 3 3 মিলে গেল 0। দশমিকের জন্য আমরা আর একটা 0 নিতেই পারি এখানে, তাই না? এবার আসেন, এবার কত দেওয়া যায়? এবার আমরা যদি 5 দেই, 5 25-এ 5 125-এ 625, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 4 দিব। তাহলে 4 যদি দেই, 4, তাহলে 125-কে আমরা 4 দ্বারা গুণ করছি। 4 5 20, 0, হাতে কত? 2, 4 দুগুণ 8 আর 2 10-এর 0, হাতে 1, 4 রেখে 4 রেখে 5, হ্যাঁ 500 হচ্ছে। তাহলে 500। এবার 100 অবশিষ্ট থাকলো। দশমিকের জন্য আবার একটা আমরা 0 দিলাম। বলেন তো দেখি, এই যে 1.24, আর যদি আমরা নাও করি, দেখেন তো 1.24 কোথায় আছে? এটা 0 পয়েন্ট আছে, এটা হবে না। এটা 12 পয়েন্ট আছে, এটা হবে না। এটা 124 পয়েন্ট আছে, এটাও হবে না। তো আমরা প্রথম ঘরটা করা মাত্রই কিন্তু বুঝে গিয়েছি যে আসলে এটাই আমাদের সঠিক উত্তর হচ্ছে, খ নম্বরটা। আর করার প্রয়োজন নেই, আর মানে করলে এমসিকিউ পরীক্ষায় টাইম নষ্ট। ঠিক আছে? তো যত দ্রুত সম্ভব আপনি অঙ্কগুলো করবেন এবং অ্যান্সারের দিকে তাকাবেন যে আসলে কোনটার সাথে মিলে যাচ্ছে, তখন আর করবেন না। ওকে, এই অঙ্কটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ বলতে পারি। অনেকবার কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তো পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর এবং তাদের বয়সের অনুপাত 7:3। 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? এই যে আমি বারবার বলি যে অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, আপনারা হয়তো অনেকেই ভাবেন যে আসলে আমি মনে হয় এমনি এমনি বলি। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি যেটা কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। নিশ্চয়ই আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা, এরপরে প্রধান শিক্ষক নিয়োগ, আরো কোন কোন পরীক্ষা নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, মানে শেষই করতে পারবেন না যে কত চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো আসতেছে। ওকে, আরো রয়েছে কিন্তু নিচে। এই যে দেখেন, এগুলো কিন্তু এই চাকরির পরীক্ষারই মানে কোন কোন পরীক্ষায় এসেছে সেগুলো। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ। তো এবারে আমরা সমস্যাটার সমাধান করব। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, এটা আমাদের কন্ডিশনে দেওয়া রয়েছে, এবং তাদের বয়সের অনুপাত 7:3। তাহলে আমরা ধরে নিব যে পিতার যে বয়স, পিতার বয়স 7x এবং পুত্রের যে বয়স, পুত্রের বয়স 3x। ওকে, ধরে নিলাম। তো এই দুইজনের বয়সের সমষ্টি কত? বর্তমান বয়সের সমষ্টি প্রশ্ন মতে 7x + 3x, এই দুটো যোগ করলে কত হবে? 60। তাহলে 60 ক্যালকুলেশন করলাম। 7 আর 3 কত? 10। তাহলে 10x = কত? 60। তাহলে সুতরাং x এর ভ্যালু কত আসবে? 60কে 10 দ্বারা ভাগ করলে 6। তাহলে x এর ভ্যালু যদি 6 আসে, সেক্ষেত্রে আমরা 7x এবং 3x এর ভ্যালু অনায়াসে বের করতে পারবো। 6 7 42 একটা, আর 3 6 18 একটা। তাহলে পিতা 42 আর পুত্র 18 বর্তমান বয়স। এই যে এই পর্যন্ত আমরা এসেছি। এবার বলা হচ্ছে 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল। তার মানে 8 বছর পূর্বে বয়সের অনুপাত, তার মানে 42 থেকে 8 মাইনাস করলে কত হয় বলেন তো দেখি। 42 থেকে 8 যদি আমি মাইনাস করি, তাহলে 42 বিয়োগ 8, তাহলে 8 আছে 12 মিলাতে 4, হাতে কত? 1, হলো 4, উপরে 4 নিচে 1, তার মানে 34। আর এখান থেকে যদি আমি মাইনাস করে দিই, 8 থাকে কত? 10। এই যে 18 থেকে 8 মাইনাস করলে, তাহলে 34 আর 10-এর অনুপাত, তাই না? অনুপাত জানতে চাচ্ছে, 34 অনুপাত 10। তো অনুপাত আর ভগ্নাংশ তো একই কথা, 34/10 আর 34 অনুপাত 10 একই কথা। তাহলে 5 দুগুণ 10 আর 17 দুগুণ 34। তাহলে আমরা বলতে পারি 17/5,
অথবা 17:5। আমরা চাইলে এখানে কাটতে পারি 17 দুগুণ 34, 5 দুগুণ 10, এই যে 17:5। এভাবেও হতে পারে। দেখেন তো খ নম্বর অপশনে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা আছে কিনা? অবশ্যই আছে। তো এভাবেই অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে সলিউশন করতে হবে, বুঝে বুঝে সলিউশন করতে হবে। 12 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে। কোনো বই 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু এটা। তো আমরা যদি খেয়াল করি, প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে যে কোনো বই 40 টাকায় বিক্রয় করলে 20% ক্ষতি হয়, তার মানে এই 40 টাকা কত পার্সেন্টের ভ্যালু বলেন তো দেখি? 80%-এর ভ্যালু। যেহেতু 20% ক্ষতি হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে 80%-এর ভ্যালু হচ্ছে এই 40 টাকা। ওকে, তাহলে 40 টাকা হচ্ছে 80%-এর ভ্যালু। এখন হচ্ছে 1%-এর ভ্যালু কত? অবশ্যই উপরে 40, তার নিচে 80 হবে। এখন আসেন 100%-এর ভ্যালু আমরা শুরুতে বের করতে চাই। 100%-এর ভ্যালু মানে কিন্তু ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে 40 গুণন 100 ভাগ হচ্ছে 80। আপনারা জানেন কম মানেই ভাগ আর বেশি মানেই গুণ। তাহলে 0 0 কেটে দিলাম, 4 দুগুণ 8, আর 2 দ্বারা 100কে কাটলে 50 দুগুণ 100। তাহলে 50 টাকা হচ্ছে ওই জিনিসটার ক্রয় মূল্য। মনে রাখবেন পার্সেন্টেজের অঙ্কে 100%-এর ভ্যালু মানে হচ্ছে কিন্তু ক্রয় মূল্যের ভ্যালু। এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এবারে তাহলে ক্রয় মূল্য আমরা 50 পেয়ে গিয়েছি। এবারে বলা হচ্ছে 40% লাভ হবে কত টাকায়? এই যে দেখেন কত টাকায় বিক্রয় করলে। তাহলে 50 এর 40% কত? তাহলে 50 গুণন 40% মানে 40 ভাগ 100। 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে 4 5 20, তার মানে 20 টাকা আমাদের লাভ করতে হবে। 50 টাকা 40% লাভ করতে গেলে 20 টাকা লাভ করতে হবে। তাহলে ক্রয় মূল্য আর লাভ দুটো মিলে তো অবশ্যই বিক্রয় মূল্য, তাই না? তাহলে 50 আর যোগ 20, এ দুটো যোগ করলে কত হবে? 70 টাকা। তাহলে আমরা বলতে পারি খ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো দেখেন এই অঙ্কটা আর একটু দ্রুত করা সম্ভব হতো। হচ্ছে দেখেন আমরা শুরুতেই যে বললাম যে 80%-এর ভ্যালু কত? হচ্ছে 40 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? অবশ্যই উপরে 40, তার নিচে কত? 80। এবারে আসেন কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে? তার মানে ক্রয় মূল্য 100% আর লাভ 40%। তাহলে মোট 140% আমরা চাইলে একবারেও হিসাব করতে পারি, তখন কিন্তু সরাসরি অ্যান্সার চলে আসবে। তাহলে 40 গুণন 140 ভাগ হচ্ছে 80। 0 0 কেটে দিলাম, 4 দুগুণ 8, 2, 2 দ্বারা 140কে কাটলে 70। তাহলে দেখেন সরাসরি 70 টাকা আমাদের উত্তর চলে এসেছে। তো এইভাবেই করা বুদ্ধিমানের কাজ। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। আবার আপনি যদি মনে করেন যে না আমি ক্রয় মূল্য ধরে অঙ্কটা করব, তখন আপনি লিখবেন যে ধরি এই হচ্ছে জিনিসটার বা ওই বইটার ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তখন সেই হিসেবেই আপনাকে ক্ষতি হিসাব করে তারপরে আবার লাভটা হিসাব করতে হবে। তো আমি মনে করি যে এভাবে যে আমি করালাম, এই থটটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এই অঙ্কগুলো খুব দ্রুত করতে পারবেন। লাভ ক্ষতি টপিক থেকে আমরা আর একটা অঙ্ক করব, সেটা হচ্ছে এই যে দেখেন 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা বলেন তো দেখি, শুরুতে আমরা হিসাব করব আমাদের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে। তাহলে আমি 100 টাকা দিয়ে কিনেছি কয়টা? 15টা। আর আমি 100 টাকায় বিক্রি করেছি কয়টা? 12টা। তার মানে অবশ্যই আমার লাভ হয়েছে, কেননা আমার 100 টাকা তো উঠে গিয়েছে, অধিকতর আরও 3টি কমলা আমার কাছে আছে। তাহলে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি আমাদের লাভ হয়েছে। তাহলে ক্ষতি দুটো তো হবেই না, এই দুটো শুরুতেই আমরা ক্যান্সেল করে দিতে পারি অপশন থেকে, আর বাদ বাকি থাকলো এই দুটো অপশন, দুটোতেই কিন্তু লাভ রয়েছে। তো এই অঙ্কগুলো আপনারা চাইলে ডিটেলস মেথডেও করতে পারেন, চাইলে শর্টকাট মেথডেও করতে পারেন। তো আমি শর্টকাট মেথডেই দেখাবো, যেহেতু এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য আমি অঙ্কগুলো করে দিচ্ছি আপনাদেরকে। তো যদি দেখেন টাকার ফিগার দুটো সমান, তাহলে আপনারা বের করতে পারবেন শতকরা লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। মনে থাকবে, এই রুল অ্যাপ্লাই করে দিলেই কাজ হয়ে যাবে। ক্রয় কত? ক্রয় হচ্ছে 15টি, তাহলে 15। বিক্রয় কত? 12টি, তাহলে 12। ভাগ বিক্রয় নিচে, তার মানে 12 গুণন হচ্ছে 100। তাহলে ইকুয়াল 15 থেকে 12 গেলে থাকবে 3,
তার নিচে 12 গুণন কত, গুণন হচ্ছে 100। তাহলে 3 4 12 4, 4 দ্বারা 100কে কাটলে 4 25 100। তাহলে কত শতাংশ? আমরা বলতে পারি 25% আমাদের কি হবে, লাভ হবে। তাহলে অবশ্যই ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবারে এই অঙ্কটা দেখেন, এটা আমি আপনাদেরকে HW দিচ্ছি, অবশ্যই অঙ্কটা করবেন। করার পরে হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই অঙ্কটার উত্তর কত হচ্ছে। ওকে, তো অবশ্যই করবেন কিন্তু অঙ্কটা, কেননা একটু আগে আমি যে নিয়মটা দেখালাম সেই নিয়মের সাহায্যে আপনারা অঙ্কটা করতে পারবেন। এটা দেখেন, বলা হচ্ছে কি, একজন বিক্রেতা একটি জিনিস 65 টাকায় বিক্রি করে 30% লাভ করেন। জিনিসটির ক্রয় মূল্য কত? তো আমরা নিঃসন্দেহে জানি যে পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে কত পার্সেন্টের ভ্যালু, 100%-এর ভ্যালু। তাহলে এই অঙ্কটা থেকে আমরা যদি 100%-এর ভ্যালু বের করতে পারি তাহলে আমাদের ক্রয় মূল্য বের হয়ে যাবে। তো কন্ডিশনটা দেখেন কি বলা হচ্ছে, একজন বিক্রেতা একটি জিনিস 65 টাকায় বিক্রি করে 30% লাভ করেন, তাই না? তার মানে 65 টাকার মধ্যে ক্রয় মূল্য আছে প্লাস 30% লাভও আছে। তাহলে আমরা বলতে পারি 130%-এর ভ্যালু হচ্ছে ওই 65 টাকা। দেখেন তো বোঝেন কিনা? অবশ্যই বুঝতে পারতেছেন যে 130%-এর ভ্যালু 65 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? উপরে 65, তার নিচে কত? তার নিচে 130। তাহলে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে 100%-এর ভ্যালু আমরা বের করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখব যে 100% ইকুয়াল টু উপরে 65 গুণন 100, তার নিচে কত? তার নিচে হচ্ছে 130। দেখেন কাটাকাটি যেন যায় সেভাবেই সিস্টেম করে দিয়েছে তারা। 0 0 কাটা, 13 দ্বারা 65কে কাটলে 5 13 65, আর 5 আর 10 যদি আমরা গুণ করি 5 10-এ কত হবে? 50 টাকা। তাহলে নিঃসন্দেহে 50 টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই যে দেখেন ক নম্বর অপশনেই রয়েছে। এই অঙ্কটা দেখেন, এটা আমি আপনাদের HW দিচ্ছি, তবে আপনাদের কমেন্ট করতে হবে না। আপনারা জাস্ট ভিডিওটা পজ করে রেখে অঙ্কটা করার চেষ্টা করেন, করার পর আপনারা দেখেন যে ঠিকঠাকভাবে মেলাতে পেরেছেন কিনা। ওকে, আমি একটু সময় নিচ্ছি, আপনারা পজ করে রেখে অঙ্কটা করেন, করার পরে আবারও ফেরত আসেন, দেখেন আপনার অঙ্কটা হয়েছে কিনা। ঠিক আছে, আমি এবারে শুরু করে দিচ্ছি। দেখেন 5 নম্বর অঙ্কটা আমি করছি। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? খুবই সুন্দর একটা প্রশ্ন কিন্তু এটা, যে একটা দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। আচ্ছা বলেন তো দেখি, এখানে কি কোথাও শতকরা ক্ষতি হলো কথাটা বলা আছে? বলা নেই, কিন্তু এই জায়গাটাতেই অঙ্কটা ট্রিক্স। কিন্তু জানতে চেয়েছে ক্ষতির শতকরা হার কত, অর্থাৎ প্রথম লাইনে কোথাও শতকরা কথাটা বলা নেই। তার মানে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তার মানে হচ্ছে জিনিসটার ক্রয় মূল্য ছিল 400 টাকা। তাহলে আমরা বলতে পারি দেওয়া আছে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 400 টাকা। ওকে, আমি টাকা লিখে দিয়েছি। তো আসেন, ক্রয় মূল্য 400 টাকা আমরা বুঝে ফেললাম। যেহেতু 380 টাকায় হচ্ছে বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হয়েছে, এই কথাটার অর্থই হচ্ছে যে আসলে ক্রয় মূল্য 400 টাকা ছিল বিধায় 20 টাকা তার ক্ষতি হয়েছে 380 টাকায় বিক্রয় করার পরেও। এবার ক্ষতির শতকরা হার কত? তাহলে বলেন তো 400 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? 20 টাকা। 1 টাকায় কত আর 100 টাকায় কত? তাহলে আমরা ক্ষতির শতকরা হার এভাবে বের করতে পারি, ক্ষতির শতকরা হার ইকুয়াল কিভাবে বের করতে পারি? 400 টাকা নিচে আর ক্ষতি হয়েছে 20 টাকা, সেটা উপরে গুণন কত? 100। আপনি চাইলে ঐকিক নিয়মেও সাজাতে পারেন, তবে আমি এভাবে করলাম এটা। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 4 দ্বারা 20কে কাটলে 4 5 20, তার মানে হচ্ছে 5% আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। দেখেন তো কোথায় রয়েছে আমাদের সঠিক উত্তরটা? সঠিক উত্তরটা কিন্তু গ নম্বর যে অপশনটা সেটা। তো আপনারা করতে পেরেছেন কিনা অবশ্যই এবারে মিলিয়ে দেখেন। ঠিক আছে, অঙ্কটা ট্রিক্স ছিল, কিন্তু প্রথম লাইনে শতকরা কথাটা কোথাও বলা ছিল না। এটা দেখেন, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য ইকুয়াল 5:6, এতে শতকরা লাভ হয় কত শতাংশ সেটা জানতে চাচ্ছে। তাহলে ক্রয় মূল্য কত? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 5, আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের, খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে 6। তাহলে লাভ হয়েছে কত? নিঃসন্দেহে লাভ হয়েছে। তাহলে 6 থেকে 5 মাইনাস করলে আমাদের 1 টাকা লাভ হয়েছে। যদি আমরা টাকা হিসাব করি এগুলোকে, তাহলে আমাদের অবশ্যই 1 টাকা লাভ হয়েছে।
তো শতকরা লাভ কত? তাহলে আমরা বলতে পারি 5 টাকায় লাভ হয় 1 টাকা। খেয়াল করে দেখেন, লাভ ক্ষতি সবসময় তো ক্রয় মূল্যের উপর হিসেব করতে হয়, তাই না? তাহলে 5 টাকায় লাভ হয় কয় টাকা? 1 টাকা। তাহলে শতকরা কত লাভ? তাহলে গুণন 100, 100 দ্বারা গুণ করলে যা হবে সেটাই। 5 20 100, 20 1 কত? 20। তাহলে আমাদের লাভ হয় কত শতাংশ? 20 শতাংশ। ওকে, বুঝতে পেরেছেন নিশ্চয়ই।